নমস্কার, ছায়ামূর্তির আরেকটি নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার এক বন্ধু আমার সাথে শেয়ার করেছে। তো আমি আজকে যেই পডকাস্টটা শেয়ার করব সেটা তার পার্সপেক্টিভ থেকে শেয়ার করব, অর্থাৎ সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পডকাস্ট। প্রতি বছর শীতে আমি ও আমার বন্ধুরা আমাদের একটা স্পেশাল জায়গা ছিল, ওখানে আমরা আগুন পোহাতাম, মানে কাঠ কুটো লতা পাতা ইত্যাদি জোগাড় করে আগুন পোহাতাম, মানে বনফায়ার মতো একটা তৈরি করতাম। তৈরি করে আমরা মোটামুটি 4-5 জন বন্ধু ওখানে গোল করে বসে আগুন পোহাতাম আর গল্প করতাম। তো এরকমই একদিন হঠাৎ আমাদের ইচ্ছে হলো একটু অ্যাডভেঞ্চার করার, মানে অ্যাডভেঞ্চার বলতে একদম পুরো পাগলাটে কিছু না, একদম পুরো নর্মাল অ্যাডভেঞ্চার, যে একটু জঙ্গলের সাইডে যাব বা একটু ভয়ানক কিছু করব। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার বাড়ি থেকে মোটামুটি একটু ডিস্টেন্সে, খুব বেশি ডিস্টেন্স না, মোটামুটি একটু ডিস্টেন্সে একটা জঙ্গল মতো আছে, যেখানে আমি কখনো যাইনি, তবে শুনেছি যে ওখানে নাকি অনেকে ভূত প্রেত দেখেছে, হ্যান ত্যান অনেক কিছু ঘটেছে। এবার দেখো, আমরা হচ্ছি ইয়াং জেনারেশন, ভূত প্রেতের ভয় তো আমাদের একদমই ছিল না, আর আমরা সেগুলোকে তোয়াক্কাও করতাম না। তো এক দুপুরবেলা ঠিক হলো যে আমরা সবাই মিলে ওই জঙ্গলে যাব। আমি যদিও চিনতাম জঙ্গলটা, আমি চিনতাম, আর প্রবীর বলে আমার এক বন্ধু ছিল, ও চিনতো। আমরা মোট 5 জন ওখানে যাব ঠিক হলো, যে সন্ধ্যার দিকে অর্থাৎ বিকেল 5টা-5টার দিকে আমরা যাব, গিয়ে কাঠকুটো জোগাড় করব, আর মোটামুটি 5:30-6টার মধ্যে, কারণ শীতকালে তো সন্ধে হতে বেশি টাইম লাগে না, সেই কারণে মোটামুটি 5:30টার মধ্যে আমরা বনফায়ার তৈরি করে ওখানে বসবো, মোটামুটি 8টা পর্যন্ত থেকে তারপরে চলে আসব। আর এই 8টা অবধি থাকবো এটা মুখেরই কথা, কারণ ওই 8টা অবধি আমাদের থাকা হয় না, আমাদের মোটামুটি রাত 10টা বেজে যেত। আড্ডা দিতে গিয়ে যে কত পরিমাণে টাইম পাস হয় সেটা আমার থেকে বেশি মনে হয় না কেউ জানে। যাই হোক, তো তারপরে 5টার মধ্যে সবাই আমার বাড়িতে চলে আসলো। আসার পরে সব কিছু ঠিকঠাক করা হলো, যে হ্যাঁ কীভাবে কোথায় যাব, কোথার থেকে কাঠ জোগাড় করব। ওটা যেহেতু একটা জঙ্গলের মধ্যে, এলাকাটার বিবরণ আমি আগে একটু দিয়ে নিই। ওই এলাকাটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, ওখানে তাল গাছ, শ্যাওড়া গাছ ইত্যাদি বিভিন্ন রকম গাছ রয়েছে, মানে ভূতদের পক্ষে আইডল যত ধরনের গাছ হয় সে সমস্ত গাছ ওখানে আছে। শ্যাওড়া গাছেরও ওখানে 2টো শ্যাওড়া গাছ ছিল, আর তাল গাছের সারি তো ছিলই, প্রচুর তাল গাছ ছিল, মানে ওখানে মানুষ ভোরবেলা তাল কুড়োতে যায় সিজনে। তো তাল গাছ ছিল, খেজুর গাছ বোধহয় 1-2টো ছিল, বেশি ছিল না। যাই হোক, তো তারপরে 5টার মধ্যে সব আমাদের বাড়িতে আসলো। আসার পরে আমরা বেরোলাম। বেরোনোর পর ওই জঙ্গলে পৌঁছলাম। সবাই সাইকেল নিয়ে যায়নি, কারণ বললাম যে আমার বাড়ির থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না, সেই জন্য আমরা কেউ সাইকেল নিইনি, আমরা সবাই হেঁটে হেঁটেই গেছিলাম। মোটামুটি বেশ উইন্টারের সোয়েটার টুপি, কেউ কেউ মাফলার এরকম পরে আমরা মোটামুটি 5 জন ছিলাম। 5 জন মিলে আমরা ওখানে গেছি, ভালো কথা। এবার গিয়ে ওখানে আমরা আগুন জ্বালাবো, তার জন্য কাঠ খুঁজতে লাগলাম। জঙ্গল যেহেতু, অনেক ছোট ছোট কাঠ কুটো পেয়ে গেলাম। কিছু বড় বড় কাঠ, মানে আগে গাছ কাটা হয়েছে, তার ধ্বংসাবশেষ রয়েছে, ছোট ছোট বা মোটা মোটা ডাল রয়েছে, সেই সমস্ত ডালপালা সব নিয়ে আমরা কয়েকটা ইট জোগাড় করে বসলাম। বসে একটা ছোটোখাটো বনফায়ার তৈরি করলাম। দেশলাই টেশলাই আমাদের কাছে ছিল, তো আগুন ধরালাম। আগুন ধরানোর পরে আমরা বসে রয়েছি। আগুন ধরাতে ধরাতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। আর তার মধ্যে এক বন্ধু দেখি তার সাইড ব্যাগে মুড়ি চানাচুর এনেছে। বিরাট ব্যাপার, গল্প করতে করতে মুড়ি চানাচুর খাবো। এবার নতুন জায়গা, মানে আগুন যেটুকু জায়গা আলোকিত করছে তার বাইরে চারিদিকের জঙ্গলটা পুরো অন্ধকার, তার বাইরে কোনো কিচ্ছু নেই। তো আমরা বসে আগুন পোহাচ্ছি, মুড়ি চানাচুর খাচ্ছি, গল্প করছি। অনেকে আবার তার মাঝখানে সিগারেট ধরাচ্ছে, যেমন বন্ধুদের মধ্যে আড্ডা চলে আর কি ওই সময়, সেরকমভাবেই আড্ডা চলছে। হঠাৎ আমরা কথা বলছি, পাশ থেকে শোনা যাচ্ছে একটা ফিসফিসানির শব্দ। বুঝতে পারলাম না যে কে, মানে কে বা কারা ফিসফিস করছে, আমরা ছাড়া অন্য কেউ তো থাকারও কথা না। প্রত্যেকটা পাড়াতেই মদমাতালের উপদ্রব আছে, এটা ঠিকই, বা একটা সময় ছিল, তবে কখনো শুনিনি কোনো মদমাতালরা ওখানে আস্তানা করেছে।
ওদের জায়গা ছিল আলাদা, ওখানে ওরা কেউ মদ টদ খেত না। তো হঠাৎ একটা ফিসফিসানি শুনলাম, ফিসফিসানিটা কিছুক্ষণ পরে কমে গেল, মোটামুটি তখন 6:30টার কথা। তো ফিসফিসানি কমে গেল, আমরা ভাবলাম কিসের না কিসের হবে, হয়তো পাতা নড়ার শব্দ, আমাদের মনে হয়েছে ফিসফিসানি। এই করে আমরা আবার আড্ডা দিচ্ছি, হঠাৎ করে একজন বন্ধু বলল যে চল ভাই, বেশ এরিয়াটা বেশ শুনশান আছে, এই এরিয়াতে ভূতের গল্প শুনলে বেশ ভালো লাগবে। এবার দেখো, অন্ধকার জঙ্গলে আগুন জ্বালিয়ে ভূতের গল্প শুনতে গেলে স্বাভাবিক একটা ভয় লাগে, কিন্তু ভয়ের থেকে বেশি মজা লাগে। সবাই রাজি হলো যে হ্যাঁ চলো শোনা যাক। তো এক একজন এক এক রকম গল্প বলতে থাকলো। আমার বন্ধু রাজীব নাকি একবার এক শাকচুন্নির পাল্লায় পড়েছিল, সেই ঘটনাও বলল। এবার জানি না সত্যি কি মিথ্যে, যাই হোক ওই ঘটনা বলল। একজন বন্ধু আবার রাত্রেবেলা বাথরুম করতে উঠে বাথরুমের পাশে দেখলো যে একটা বড় দেহ, মানে একটা বিশালকায় দেহ পা ঝুলিয়ে বসে রয়েছে বাথরুমের ওপর থেকে। এরকম বিভিন্ন ধরনের গল্প হতে থাকলো। হতে হতে না হঠাৎ আমাদের সবার, মানে একজন দুজনের না, আমাদের সবার গা ভার হয়ে গেল। এবার আমরা না তখন, আমাদের মধ্যে তখন একটা, মানে কি সিচুয়েশন হলো ঠিক আমি বুঝিয়ে বলতে পারবো না, হঠাৎ করে সবাই বললো যে ভাই চল এখান থেকে, ভাল লাগছে না। এবার হয়তো ভূতের গল্প করছিলাম, আর ওরকম সিচুয়েশনে ভূতের গল্প করলে যে কারোর মনে ভয়ের সঞ্চার হয়। আমরা সবাই মোটামুটি কম বেশি সাহসী ছিলাম, ভূত প্রেত এসব দিকে আমরা মানতাম না, ভূত প্রেত হ্যান ত্যান এসব মানতাম না, তবে তাও বেশ ভয় করতে লাগলো। সবাই বললো যে ভাই চল এখান থেকে বেরিয়ে যাই, এখানে আর বেশিক্ষণ বসা ঠিক হবে না। তো আমিও বললাম যে ঠিক আছে চল বেরোনো যাক। তো আমরা ওখান থেকে আগুনটা নিভিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে এসে হঠাৎ সৌরভ বলে যে ভাই আমি রুমালটা ফেলে এসেছি। এবার রুমাল হারানো খারাপ, অনেকেই হয়তো এটা মেনে থাকো জানি না। তো ও বলছে ভাই আমি রুমাল হারিয়ে ফেলেছি, আমি রুমাল আনতে যাব। তো কোনো বন্ধু যেতে রাজি না, আমিও রাজি ছিলাম না, কিন্তু বন্ধু বিপদে পড়েছে কি করব, গেলাম ওর সাথে রুমাল আনতে। আগুন তো নিভে গেছে কখন, তখনও মানে হালকা, মানে ছাইয়ের মধ্যে থেকে যে আগুনের ফুলকিগুলো ওঠে সেগুলো উঠছিল। আগুন তো নিভে গেছে কখন, আগুন তো আমরা নিভেই এসেছি, তবে ওই যে ফুলকিগুলো জ্বলে আগুন নেভার পরেও সেই ফুলকিগুলো হয়তো জ্বলছিল। তো ওর সাথে আমি গেলাম রুমালটা আনতে। দূর থেকে দেখছি যে আমাদের অগ্নিকুণ্ডটাকে ঘিরে কিছু ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, মানে ছায়ামূর্তি যেরকম হয়, অন্ধকার মূর্তি, কালো মূর্তি দাঁড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে। চাঁদের আলো তেমন একটা ছিল না, একদম ফিকে আলো, তবে ফিকে আলোতেও বোঝা যাচ্ছে যে সামনে 4 থেকে 5 জন দাঁড়িয়ে রয়েছে, মানে আগুনের দিকে তাকিয়ে হোক বা যেভাবেই হোক দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছি। আমার গা তখন অলরেডি ভার হয়ে গেছে। এদিকে সৌরভ কিছু দেখতে পাচ্ছে না। আমি সৌরভকে বললাম ভাই ওই দেখ দূরে কারা দাঁড়িয়ে রয়েছে। সৌরভ বলে কি বলছিস, হতেই পারে না, আমি পরিষ্কার দেখছি কেউ নেই। তখন আমরা কি করলাম, মোবাইলের টর্চটা জ্বালালাম। অবাক ব্যাপার তখন লাগলো যখন দেখলাম যে টর্চের আলোটা ওখানে পৌঁছচ্ছে না, কোনোভাবেই পৌঁছচ্ছে না। মানে মোবাইলে টর্চের আলো মোটামুটি বেশ জোরালোই হয়, একদম অন্ধকারে কিছুটা তো দেখা যাবে, অন্তত কিছু না কিছু তো দেখা যাবে, কিছুই দেখা যাচ্ছে না। মানে টর্চ জ্বালানোই বৃথা, 1 হাত ডিস্টেন্সের পরে আর কিছুই দেখা যাচ্ছে না। তো ওই টর্চ জ্বালিয়ে আমরা এগোতে থাকলাম। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড পরে সৌরভও দেখতে পেল মূর্তিগুলোকে। সৌরভ, আমি হেঁটে যাচ্ছি, আমি তো মূর্তিগুলোকে দেখেছি, এবার সৌরভ যেহেতু দেখতে পাচ্ছে না সেই জন্য আমি ভাবছি যে আমার মনের ভুল, সেই জন্য আমিও আমার মতো এগিয়ে যাচ্ছি সৌরভের পেছন পেছন। সৌরভ দেখে হঠাৎ হাত দিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল,
বাঁ হাত দিয়ে, আমি ওর বাঁ সাইড থেকে যাচ্ছিলাম, ও বাঁ হাতটা আমার সামনে ধরে আমাকে দাঁড় করিয়ে দিল। তখন আমি ভাবলাম যে কী হলো, কী হলো রে? সৌরভ বলল, ওদিকে দেখতে পাচ্ছিস? তুই ঠিকই বলছিলি ভাই, আমিও তো ওদিকে 4-5টা মূর্তি দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না, এরা কারা? আমি বললাম, দেখ মাতাল টাতাল হবে নাকি। সৌরভ বলল, এই জায়গায় মাতাল হওয়ার চান্স খুবই কম ভাই, কারণ দেখ আমরা এখান থেকে গেছি 2 মিনিটও হয়নি, তার মধ্যেই মাতালরা চলে আসবে এখানে, আর এখানে ঢোকার রাস্তা তো একটাই, যদি ঢুকতো তাহলে তো আমরা টের পেতাম। আর তার থেকে বড় কথা, আমরা যখন মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম তখন তো ওরা একটু হলেও রিয়্যাক্ট করতো, কিন্তু ওরা কোনো রিয়াকশানই দিল না। আমার কিন্তু মনে হচ্ছে ভাই আমাদের এগোনো আর ঠিক হবে না। আমি তখন আবার আমার মধ্যে একটু সাহস চলে এসছে। আমি বলছি, চল না, গেলে কি হবে, ভূত প্রেত তো না, মানুষই আছে। তো আমরা ওই কালো মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম মূর্তিগুলো মিলিয়ে গেল, হাওয়ায় পুরো মিলিয়ে গেল, সরে গেল না কিন্তু, হাওয়ায় পুরো মিলিয়ে গেল। একটা মূর্তি আবার আমাদের দিকে এসে মিলিয়ে গেল, মানে 5-6টা ছায়া মূর্তি ছিল, তার মধ্যে একটা আমাদের দিকে এসে মিলিয়ে গেল। আর যখন মিলিয়ে গেল তখন আমাদের গায়ে এত ঠান্ডা, মানে কখনো যদি আপনারা এটা করে থাকেন যে ডিপ ফ্রিজের ভেতর বেশি না 2 মিনিট হাতটা দিয়ে রাখবেন, তাহলে যেমন ঠান্ডা অনুভব হয়, সেম টু সেম সেরকম ঠান্ডা আমরা অনুভব করলাম যখন ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। তো তখন আমরা দৌড় দিয়েছিলাম, স্বাভাবিক, একটা মানুষের কত দূরই বা সাহস থাকতে পারে। ওই ঘটনা হওয়ার পর আমরা দৌড় দিয়েছিলাম, আর এটা মনে আছে যখন দৌড়াচ্ছি তখন পাশের থেকে অনেক ফিসফিসানি শোনা গেছিল। তো রুমালটা আর আনা হয়নি, সৌরভের রুমাল ওখানেই থেকে গেল। আর দ্বিতীয়বার আমরা ওখানে আর যাইনি, ওই লাইফে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম আমরা ওখানে আড্ডা দিয়েছিলাম, তারপরে আর কখনো ওখানে আড্ডা দিতে যাইনি। এবার এটাকে আপনারা ভূত বলুন বা মনের ভুল বলুন, সেটা আপনাদের ব্যাপার, তবে আমি যেটা দেখেছি বা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল আজকের ঘটনা। আমি যখন শুনেছিলাম আমার বন্ধুর মুখে এই ঘটনাটা, তখন সত্যি আমিও আশ্চর্য হয়ে গেছিলাম। ওই 5 জনের মধ্যে আমি ছিলাম না, সৌভাগ্যবশত আমি ছিলাম না, কারণ ওদিন আমার পরীক্ষা ছিল, মনে আছে, কলেজের মানে স্যারের কাছে, বাড়ি যে টিউটার থাকে টিউটারের কাছে পরীক্ষা ছিল কলেজের পড়ার, সেই কারণে আমি ওদিন যাইনি। এটা আমি শুনেছিলাম যে হ্যাঁ এরা প্ল্যান করছে, আমার মন খারাপও হয়ে গেছিলো, ওরা ওই জঙ্গলে যাচ্ছে, আমার বাড়ি থেকেও খুব বেশি দূরে না জঙ্গলটা, তো ভাগ্যিস আমি যাইনি। আর আমার আর কোনো ভয় থাক না থাক, ভূতের ভয় অবশ্যই আছে, সেজন্যই বললাম যে আমি যদি যেতাম তাহলে ওখান থেকে অজ্ঞান হয়েই বাড়িতে ফিরতাম, ভাগ্যিস যায়নি। আপনাদের কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন অবশ্যই। তো চলুন আর বেশি দেরি না করে আমাদের দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। তো আমাদের দ্বিতীয় ঘটনাটি একটি অ্যাসাইলামকে নিয়ে। অনেক সময় হয়তো শুনেছেন যে পুরনো পরিত্যক্ত কোনো হসপিটাল, অ্যাসাইলাম কিংবা পোড়ো বাড়িতে অনেক সময় ভূতের উপদ্রব হয়, এবং এই নিয়ে অনেক লেখকরা অনেক গল্প অলরেডি লিখে ফেলেছেন। কিন্তু আজকে যে ঘটনাটি আমি বলছি সেটি আমার ফেসবুকের এক বন্ধুর সাথে ঘটেছে, সে আমার সাথে এই ঘটনাটি শেয়ার করেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একদম প্রথম থেকে যদি শুরু করি, তো এই ঘটনাটি শুরু একটি অ্যাসাইলামকে ঘিরে, অর্থাৎ সেই ব্রিটিশ আমলের একটা অ্যাসাইলামকে ঘিরে। সেই অ্যাসাইলামের বয়স মোটামুটি 100 বছরের কাছাকাছি তো হবেই, তার থেকে বেশি হতে পারে তবে তার থেকে কম নয়। তো অ্যাসাইলামটি গত 100 বছর বা তার বেশি বছর ধরে বন্ধ রয়েছে, যে কারণে গত 100 বছরে যত প্রাকৃতিক দুর্যোগ, যত প্রকৃতির যত হিংস্রতা, সেই সমস্ত কিছু সহ্য করতে করতে অ্যাসাইলামটা একেবারে ভগ্নপ্রায়। তো আমার ওই বন্ধু, ওর নাম হচ্ছে ঘনা,
তো ঘনার বাড়ির পাশেই, মানে ঘনার বাড়ি আর ওই অ্যাসাইলামটা একই পঞ্চায়েত এলাকার মধ্যে। এবার ঘনা তখন ক্লাস 10-এ পড়ে সম্ভবত। ওই অ্যাসাইলামটা ওর বাড়ি থেকে সামান্য একটু দূরে। এবার ক্লাস 10-এ যখন ও পড়ে তখন ও পড়তে যেত একটা টিচারের কাছে। সেই টিচারের বাড়িটা মোটামুটি অ্যাসাইলাম থেকে আরও 10 মিনিট সাইকেল চালিয়ে। তবে ওর পড়তে যেতে ও আসতে ওই অ্যাসাইলামের কাছ থেকেই যেতে আসতে হয় আর কি। অ্যাসাইলামটাকে একদম ভেঙে চুড়ে পুরোপুরি ডেমলিস্ট করে ওখানে একটা শিশু উদ্যান অর্থাৎ বাচ্চাদের খেলার জায়গা তৈরি করার কথা অনেক দিন ধরেই চলছে, কিন্তু কেউ আর গায়ে লাগাচ্ছে না। মানে ওখানকার লোকাল অথরিটিও কাজ করছে না বা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না, অ্যাসাইলামটা ওরকমভাবেই পড়ে রয়েছে। তো এই অ্যাসাইলামে একবার নাকি একদল মাতাল মদ খেতে ঢুকেছিল। মদ খেতে ঢুকে তারা এমন কিছু দেখেছে যে কারণে তারা দৌড়ে বেরিয়ে আসে। আর তাদের মধ্যে একজনের নাকি প্রচণ্ড জ্বর হয়েছিল, জ্বর হয়ে সে মারাই গেছে। এরকম অনেক 2-3টে ঘটনা শোনা যায়। এবার গ্রামের সাইডে তো এরকম ধরনের ঘটনা অনেকই শোনা যায়। বিশেষ করে গ্রামের মধ্যে যদি এরকম একটা পুরো অ্যাসাইলাম বা পুরো বাড়ি যদি এরকম কিছু থাকে, তাহলে এরকম ঘটনা ওই জায়গাটাকে ঘিরে অনেক শোনা যায়। তো সেরকমই এরকম কিছু ঘটনা শোনা গেছিল। তো যাই হোক, তো ঘনা ইতিহাস পড়তে যেত 2013-14 সালের ঘটনা। ঘনা যেত ইতিহাস পড়তে ওই স্যারের বাড়িতে। স্যারের নাম বললো সুবিমল স্যার বোধহয়। সেই স্যারের বাড়িতে পড়তে যেত। তো ওখানে ওদের একটা ব্যাচ ছিল, ব্যাচের মধ্যে ঘনার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে সুশীল। তো সুশীল ছিল আবার মারাত্মক সাহসী, ঘনা ছিল আবার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট একজন ছেলে। তো সুশীল ছিল আবার মারাত্মক দাপুটে, মানে ওর সাহস ছিল খুব প্রচণ্ড। ভূত প্রেত কী জিনিস, ঘনা যদিও ভূতে ভয় পেত, তবে সুশীল কখনোই ভূত প্রেত এসবে ভয় পেত না। তো সেই কারণে ঘনা একদিন পড়তে গিয়ে এরকম নর্মালি আলোচনা করেছে যে জানিস আমাদের পাড়ায় একটা এরকম অ্যাসাইলাম আছে যেখানে অনেকে ভূত দেখেছে বা অনেকে এরকম অশরীরী কিছু একটা দেখেছে। তো সেই শুনে না সুশীল গোঁ ধরলো যে ভাই চল, তোদের পাড়ায় অ্যাসাইলাম, তুই আমায় নিয়ে যাবি, তোর সাথে আমি যাব, একদিন রাত্রিবেলা গিয়ে দেখব। তো ঘনা তখন সঙ্গে সঙ্গে বলল ভাই ক্ষমা কর, আমি অত সাহস আমার নেই, তুই হয়তো অন্য পাড়ায় থাকিস সেই কারণে তুই জানিস না এই অ্যাসাইলামের ঘটনা, তবে আমি তো জানি, আমি তো ওখানে ছোট থেকে বড় হয়েছি, আমি রাতের বেলা অন্তত যেতে পারবো না। হ্যাঁ তুই যদি বলিস তাহলে আমি দিনের বেলা তোকে ঘুরিয়ে আনবো। তো যদি একান্তই দেখার ইচ্ছে থাকে যে অ্যাসাইলামের ভিতর কেমন কি আছে, তাহলে আমি দিনের বেলা তোকে নিয়ে যেতে পারি, কিন্তু রাতের বেলাটা ঠিক আমার পোষাবে না। তো সেই শুনে সুশীল বলেছিল যে ঠিক আছে আপাতত তাহলে দিনের বেলায় দেখা। মানে সুশীল দেখবেই, দিন হোক রাত হোক ও দেখবেই, ওর মানে একটা গো ধরেছে, ওর একটা জেদ চলে এসেছে যে হ্যাঁ আমি দেখবই, যে যেভাবেই হোক আমি অ্যাসাইলামটাকে দেখবই। তো একদিন ঠিক করা হলো যে ঘনার বাড়িতে সুশীল আসবে, তারপরে ওরা অ্যাসাইলামটা দেখতে যাবে, তারপরে দুপুরবেলা সুশীল ঘনার বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। এই সব কথা হওয়ার পর ব্যাচে ছুটি হলো, সবাই বেরিয়ে গেল। তারপর ঘনা যখন বাড়ি আসছে সেই সময় তো অ্যান্ড্রয়েড মোবাইল তেমন একটা ছিল না, সেই সময় বড় জোর ওই কিছু ছোট ছোট কিপ্যাড ফোন ছিল যেগুলো টর্চ ছিল মারাত্মক, মানে ওই টর্চ জ্বালালে অন্ধকার আরও বেশি হয়ে যায় এমন একটা ব্যাপার। তো ওই অ্যাসাইলামটা এমন জায়গায় ছিল, একটা হাই রোড ছিল, হাই রোডের পাশেই অ্যাসাইলামটা ছিল, আর ওই অ্যাসাইলামটার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর তার আশেপাশে আর কিছু ছিল না। মানে আশেপাশে যদি কোনো বিল্ডিং থেকেও থাকে তাহলে জঙ্গলে ঢাকা পড়ে গেছে, মানে চারিদিকে জঙ্গল, মাঝখানে শুধু অ্যাসাইলামটা দাঁড়িয়ে রয়েছে। তো এমনি ওই রাস্তা ফাঁকা, হাই রোড তো রাস্তা এমনি ফাঁকা থাকে, মাঝে মধ্যে দু একটা লরি টরি এসব যায়, আর কারেন্ট থাকলে তখন কোনো সমস্যা হয় না। কিন্তু ওই রাতে যখন ঘনা পার করছে অ্যাসাইলামের রাস্তাটাকে, মানে প্রায় অ্যাসাইলামের কাছাকাছি চলে এসছে, অ্যাসাইলামের থেকেও মোটামুটি আরও 15-20 মিনিট সাইকেল চালিয়ে তারপরে ঘনার বাড়ি। তো ঘনা যখন চলে এসছে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। এবার লোডশেডিং হয়ে যাওয়ায় পুরো রাস্তা অন্ধকার, আর বললো যে ভাই তখন বিশ্বাস কর চাঁদের আলোও ছিল না, যদি চাঁদের আলো থাকতো তাহলে চলে যাওয়া যেত, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো চাঁদের আলো ছিল না, রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার। তা এই দেখে ঘনা বেশ ভয় পেয়ে গেল অন্ধকার দেখে। এবার ঘনা পকেট থেকে ফোনটা বের করে
টর্চ জ্বালালো, মানে নাই মামার থেকে কানা মামা ভালো এরকম একটা বিষয়। টর্চটা বের করলো, মানে মোবাইলটা বের করে টর্চটা জ্বালালো। এবার তার মধ্যে হঠাৎ ওর সাইকেল গেল লিক হয়ে। আর কোথায় যাবা, একদিকে লোডশেডিং, একদিকে সাইকেল লিক, সামনে অ্যাসাইলাম। ওর প্রথমে মনে ছিল না, কিন্তু আরেকটু এগোতেই ওর মনে পড়েছে হ্যাঁ অ্যাসাইলাম তো এখনও পার করিনি, সামনে তো অ্যাসাইলাম রয়েছে, এবার কি করা যায়। এবার ও অনেক কষ্টে সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে টর্চটা জ্বালিয়ে এগোচ্ছে। এগোতে এগোতে হঠাৎ তার গা ভার হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে না, অ্যাসাইলামটা হয়তো কাছাকাছি চলে এসছে। কিছুক্ষণের মধ্যে সে অ্যাসাইলামের কম্পাউন্ডের অনেকটা কাছাকাছি চলে আসলো। হঠাৎ সে সাইকেল চালিয়ে যাচ্ছে আর সে মনে করছে যে তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। ঘনা প্রচণ্ড ভয় পেয়ে গেল যে কী রে বাবা, কে আসছে। ও মানে পিছন ঘুরেও তাকালো না। দেখবেন আপনারা এরকম মনে হবে মাঝে মধ্যে যে যখন কোনো শুনশান ফাঁকা রাস্তার থেকে আপনারা হেঁটে হেঁটে যাচ্ছেন একা, আশেপাশে আর কেউ নেই আর রাস্তাটা প্রায় অন্ধকার, তখন সামান্য পাতা পড়ার শব্দ পড়লেও মনে হয় যে পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, সেই শব্দই আপনি পাচ্ছেন। এরকম মনে হয়, আমারও অনেকবার হয়েছে। তো ঘনা বলল ভাই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, হয়তো সামনে মানে অ্যাসাইলামটা ক্রস করছে, সেই সময় মনে হচ্ছে পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে। ভাই আমি অজ্ঞানী হয়ে যেতাম হয়তো, কিন্তু সেই মুহূর্তে কারেন্ট চলে আসে, সেই কারণে তারপরে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি চলে যাই। তো এই গেল ওর ঘটনা। তার দুদিন পরে সুশীল এলো ঘনাদের বাড়িতে, যে কথা হয়েছিল যে দিনের বেলা অ্যাসাইলাম দেখতে যাবে। এবার মজার বিষয় হলো ঘনাও কখনো অ্যাসাইলামের ভেতরে ঢোকেনি, শুধু শুনেছে কথা যে হ্যাঁ অ্যাসাইলামের ভিতরে এই আছে ওই আছে, কিন্তু ও কখনো ভেতরে গিয়ে দেখেনি যে অ্যাসাইলামটা কেমন দেখতে, আদৌ ওর ভিতরে কি আছে কিনা। ও ভাবতে যে ভাই আমি ভাবতাম কি যে অ্যাসাইলামের ভিতর সমস্ত জঙ্গল হয়ে রয়েছে আর হয়তো অ্যাসাইলামের ভেতরেও গাছপালা হয়ে একাকার হয়ে রয়েছে। তো যাই হোক, সেই ভাবনা নিয়েই ও সুশীলকে নিয়ে গেছে অ্যাসাইলামটা দেখাতে। এবার দিনের বেলা খুব একটা ভয় লাগলো না, স্বাভাবিক দিনের বেলা খুব একটা ভয় লাগেও না। অ্যাসাইলামের চারিদিকে যে পাঁচিলটা রয়েছে ওই পাঁচিলের গায়ে ঠেস দিয়ে সাইকেল দুটো রেখে পাঁচিলের পাশের একটা ফাটল থেকে ওরা ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখছে যে একজন মহিলা শাক কুড়োচ্ছে ওখান থেকে, মানে ওখানে মাঝে মধ্যে গ্রাম্য মহিলারা যায়, শাক ঠাক টোকাতে যায়। ওই কম্পাউন্ড তো মানে কংক্রিট কবে ভেঙে চুরে গেছে, সেখান থেকে গাছপালা শাক এসব বেরিয়ে এসছে, তো শাক কুড়োচ্ছে। তো ঘনা ছিল তার চেনা, মানে ঘনার সম্পর্কে জেঠি হয়, ওই আত্মীয় না আর কি, প্রতিবেশীর মধ্যে জেঠি হয় ঘনার। তো তিনি ঘাড় উঁচিয়ে জিজ্ঞেস করলেন যে এটিকে। তখন ঘনা বলল যে এ আমার বন্ধু হয়, ও অ্যাসাইলামটা দেখবে বলেছে, তাই ওকে নিয়ে অ্যাসাইলামটা দেখতে এসেছি। তো সেই জেঠি আবার পেছন ঘুরে শাক কুড়োতে লাগলো আর ওরা দুজন ঘুরে ঘুরে কম্পাউন্ডটা দেখতে থাকলো। ঘনা দেখলো যে কম্পাউন্ডটা বেশিরভাগটাই মানে বেশিরভাগ কংক্রিটই উঠে গেছে, হয়তো ক্ষয়ে গেছে, ভেঙে গেছে এরকম। তবে এন্ট্রেন্সের যেটুকু মানে ভেতরে ঢোকার যে রাস্তাটা ওটা মোটামুটি ঠিকঠাকই আছে। এছাড়া বাকি কম্পাউন্ডটা মোটামুটি সমস্তটাই প্রকৃতি দখল করে নিয়েছে আর কি। সুশীল বলল চল এবার ভেতরে যাই। ঘনা বলে যে এখন আবার ভেতরে যাবি, তোকে তো আমি আনলাম কম্পাউন্ডটা দেখাতে, বাইরে থেকে দেখবি, তুই আবার ভেতরে ঢুকবি। সুশীল বলে চ না, গেলে কি হবে, ভূত তো আর সকালবেলা বেরোয় না। তো এইভাবে জোর জবস্তি করায় ঘনা রাজি হলো আর ওরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। বিল্ডিংয়ে ঢোকার যে দরজাটা ওটা বেশ লোহার একটা দরজা। প্রথমে ভাবলো যে হয়তো তালা ঠালা দেওয়া আছে, কিন্তু সামনে গিয়ে দেখলো না, তালা দেয়া নেই। তো ওরা একটু ঠেলা দিতেই না, পুরোনো গেট যেভাবে খুলে একটা আওয়াজ হয়, করে একটা আওয়াজ হয়, সেরকমভাবে দরজাটা খুলে গেল। তো দরজাটা খুলে ভেতরে ঢুকে ঘনা অবাক হয়ে গেল। কারণ দেখো, ছোটোবেলার থেকে একটা জিনিসের প্রতি আমরা যেটা ভাবি যে না এটা হয়তো এরকম দেখতে হবে, তখন যদি গিয়ে দেখি একদম বিপরীত, তাহলে তো একটু আমাদের চিন্তা ভাবনা করতেই হয়, আরে এটা কি এরকম ভাবতাম, এটা আসলে এরকমই ঘনার অবস্থা হয়েছিল। সে দেখলো যে মানে ঘনা ভাবতো যে অ্যাসাইলামের ভেতরে হয়তো এখনও বেড টেড রয়েছে, ঘরের মধ্যে জিনিসপত্র রয়েছে, কিন্তু দেখলো অ্যাসাইলাম পুরোপুরি ফাঁকা, শুধু দরজাগুলো রয়েছে, জানলাও বেশিরভাগই সব ফাঁকা, কয়েকটা জানলা রয়েছে তাও কাঁচ টাচগুলো নেই।
তো বাইরে থেকে আলো আসছিল, সেই জন্যই বললো যে ভাই বাইরে থেকে আলো যেইটুকু আসছিল সেই জন্যই একটু যা সাহস ছিল ভিতরে, কিন্তু যে করিডোরটা, মানে লম্বা করিডোর, তার দুদিকে ঘর, ওই করিডোরটায় হচ্ছে ভয় লেগেছে মেন, কারণ দরজা সব বন্ধ, করিডোরটা অন্ধকার, সেই জন্য ভয় লাগছিল। তো তারপরে যখন কয়েকটা ঘর খুলে ওরা দেখলো যে কিছু নেই, তখন আর কোনো সমস্যা হয়নি। তারপরে ওই গ্রাউন্ড ফ্লোরেরই একটা দরজা খুলছে না কিছুতেই, সুশীল গো ধরেছে ও দরজাটা খুলবেই যেভাবেই হোক। ও সে টানা হ্যাচড়া করতে করতে যেই জোরে একটা ধাক্কা মেরেছে, দরজাটা ভেঙে পড়ে গেছে। ভাগ্য ভালো তাদের গায়ে পড়েনি, অন্য সাইডে পড়েছে। আর সেই সময় ওপর থেকে যখন দরজাটা পড়েছে প্রচণ্ড আওয়াজে, পুরনো বিল্ডিংয়ের ওপর থেকে চুনবালি খসে ওদের গায়ে পড়েছে সামান্য, খুব একদম চাক ধরে ভেঙে পড়েনি, মানে সামান্য চুনবালি ভেঙে তাদের গায়ে পড়েছে। তখন ঘনা বেশ ভয় পেয়ে যায়, ভাই চল এখান থেকে, পুরনো বাড়ি ভেঙে চুরে পড়বে। তো ওই দরজাটা খুলে দেখে ওর ভিতরেও কিছু নেই। কেন শুধু শুধু দরজাটা জাম হয়েছিল সেটাও ওরা বুঝলো না। তারপরে সুশীল বলল যে না, এই করে তো দেখলাম, এবার চল দোতলায় যাই। এবার ঘনা বোঝালো সুশীলকে, দেখ ভাই, ভূত প্রেতের জন্য বলছি না, পুরনো বাড়ি তো বুঝিসই তো, দেখা গেলো ভেঙে চুরে পড়লো গায়ের ওপর, তখন তো পুরো শেষ। আর এখন আশেপাশে কাকপক্ষীও নেই যে আমাদের বাঁচাতে আসবে। তো সুশীল রাজি হলো, রাজি হয়ে বেরিয়ে গেল। তো সেদিনের মতো ওখানেই সব শেষ। ঘনা বাড়ি চলে আসলো সুশীলকে নিয়ে, সুশীল খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। প্রতিদিনের মতো ঘনা পড়তে গেছে সুবিমল স্যারের কাছে। তো পড়ে টোরে বাড়িতেও চলে আসলো। সেদিন রাত্রিবেলা মোটামুটি 9:30-10টা নাগাদ সুশীলের বাবা ফোন করলো ঘনার ফোনে। ঘনা রিসিভ করলো, বললো হ্যালো, কে? তখন পরিচয় দিল যে আমি সুশীলের বাবা, সুশীল কি তোর বাড়িতে গেছে? তখন ঘনা বললো যে না তো কাকু, পড়ার পরে তো আমি বাড়ি চলে এসেছি, সুশীলকে তো দেখিনি। তখন সুশীলের বাবা চিন্তায় পড়ে গেল যে কি বলি বলতো, পড়তে গেছে এখনও পর্যন্ত আসেনি, কত লেট হয়ে গেল, ওর 8:30টার মধ্যে ঢোকার কথা, আর এখন প্রায় 9:30-10টা বাজতে যাচ্ছে, ও এখনও বাড়িতে ঢোকেনি, কি করি বলতো। ঘনা জিজ্ঞেস করলো যে আর কারো থেকে কোনো খোঁজখবর নাওনি? তখন সুশীলের বাবা বলল যে হ্যাঁ, তোর স্যারকে ফোন করেছিলাম, স্যার বলল যে তুই বেরিয়ে যাওয়ার পর তোর পেছন পেছন নাকি সুশীল গেছে, তো সেই জন্যই তোকে ফোন করলাম, তোর নাম্বারটাও নিলাম ওই সুবিমল স্যারের থেকে। ঘনা তখন বুঝতে পেরেছে ব্যাপারটা কি। ঘনা তখন বুঝতে পারলো যে সুশীল হয়তো ওই অ্যাসাইলামের ভেতরেই গেছে, ওর পেছন পেছন যেহেতু এসছে, তাহলে ওই অ্যাসাইলামের ভেতরেই গেছে। তো ঘনা আর দেরি না করে ওর বাবা কাকা সবাইকে ডেকে মোটামুটি 5-7 জন লোক নিয়ে গেল অ্যাসাইলামের কাছে। এবার অ্যাসাইলামের কাছে গিয়ে দেখলো যে সুশীলের সাইকেলটা ওই পাঁচিলের সাথে ঠেস দেয়া। তখন ঘনা পুরো কনফার্ম হয়ে গেল যে না, সুশীল ভেতরেই আছে। তো ওরা সবাই মিলে কম্পাউন্ডের ভেতরে গিয়ে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সবাই ভাবলো যে কি ব্যাপার, কেউ থাকলে তো উত্তর দেবে, কিন্তু উত্তর যেহেতু নেই, তো সবাই চিন্তায় পড়ে গেছে যে একটা জলজ্যান্ত মানুষ কোথায় উধাও হয়ে যাবে। বললো যে একটু অ্যাসাইলামের দরজাটা খোলো তো। তো সবাই মিলে অ্যাসাইলামের দরজাটা খুললো। খোলার পরে দেখলো যে করিডোরের একদম সামনে, দরজার একদম পাশেই সুশীলের দেহটা পড়ে রয়েছে। একজন লোক গেল, গিয়ে নিঃশ্বাস দেখে বললো যে অজ্ঞান হয়ে গেছে, অসুবিধার কিছু নেই। তো সেই জল একটু ছিটিয়ে সুশীলের জ্ঞান ফেরালো। সুশীল তখন উঠে আমতা আমতা করে বলছে আগুন আগুন আগুন। সবাই না কনফিউজড হয়ে গেছে যে আগুন আগুন কোত্থেকে আসবে। তা তখন ঘনার বাবা পেছন থেকে এসে বলল যে সব ঠিক আছে, আগে ওকে বাড়ি নিয়ে চল, তারপরে সব ঘটনা শোনা যাবে। তো সুশীলকে বাড়ি নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে এসে তারপরে ওর বাবাকে ফোন করে দিল। ঘনা ফোন করলো যে কাকু এই এই ব্যাপার, সমস্তটাই সত্যি বলেছে। কি বলবে, সমস্তটা সত্যি বলেছে। বলে যে কাকু চিন্তা করো না, আমার বাড়িতে আছে, ওর জ্ঞান ফিরেছে, এখন শুয়ে রয়েছে, এখন আমি কথা বলতে দিচ্ছি না, কালকে সকালে আমি ওকে বাড়িতে দিয়ে আসবো, তারপর তুমি ওর সাথে কথা বলে নিও। তা বললো ঠিক আছে। তো পরদিন সকালবেলা সুশীল ঘুম থেকে উঠে ঘনাকে বলল
যে ও প্রথমে কম্পাউন্ডে ঘোরাঘুরি করেছে, তেমন কিছু দেখেনি, সেই জন্য ভাবলো যে রাত্রিবেলা অ্যাসাইলামটায় ঢুকবে। তো অ্যাসাইলামের ভিতর ঢোকার পর হঠাৎ দেখলো যে সামনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। ও বন্ধ করেনি, আপনা আপনি বন্ধ হয়ে গেছে। ও টর্চ নিয়ে গেছিলো, টর্চ মেরে দেখলো যে দরজা বন্ধ। তো তারপরে ও ভয় পেয়ে যে পেছনে ঘুরেছে, তখন দেখছে যে পুরো অ্যাসাইলামটা জ্বলে উঠেছে, মানে চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুনে। আর আগুন জ্বলতে জ্বলতে যে কটা ঘর ছিল, ওই ঘরের দরজা বা গ্রিল যাই ছিল সেখান থেকে দরজাগুলো ধাক্কা পড়ছে, আর যেগুলো গ্রিল ছিল সেই গ্রিলের থেকে কতগুলো আধ পোড়া হাত এগিয়ে আসছে তার দিকে, মানে ওই গ্রিল থেকে বেরোনোর চেষ্টা করছে। তো সুশীল ওই অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, আর তারপরে ও যখন জ্ঞান ফেরে তখন দেখছে যে সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারপরে সুশীল আর ভুলেও কখনো ওই অ্যাসাইলামে যায়নি, আর ওই অ্যাসাইলামটার দরজাকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে ওই ঘটনার পরে, সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে যাতে আর কেউ কোনোদিনও অ্যাসাইলামের ভেতরে না ঢুকতে পারে। এখন 2024, এখন শুনলাম যে রিসেন্টলি শুনেছি যে অ্যাসাইলামটাকে ভেঙেও দেওয়া হয়েছে, ভেঙে বাচ্চাদের শিশুদ্যান তৈরি করার পরিকল্পনা চলছে। যাই হোক, আপনাদের আশেপাশে এরকম কোনো অ্যাসাইলাম আছে কি, বা এরকম কোনো ভূতুরে বাড়ি থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটিকে লাইক করে দিন। তো আবার দেখা হবে নতুন কোনো পডকাস্টে, ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।